সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল বাড়ছে, ৫০% বেসিক। এমপিওভুক্ত শিক্ষকদের কোন গ্রেডে কত বেতন হবে? এদিকে স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল। অপরদিকে একনেকে ৭,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। এবং সবশেষে থাকছে বাংলাদেশের রাজনীতিতে ভারত, বাস্তবতা নাকি কল্পকথা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল বাড়ছে, ৫০% বেসিক। এমপিওভুক্ত শিক্ষকদের কোন গ্রেডে কত বেতন হবে? আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই সুবিধা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীরা ১০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫% বিশেষ সুবিধা ভোগ করছেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান মূল বেতন ৫০,০০০ টাকা থেকে বেড়ে ৭৫,০০০ টাকায় উন্নীত হবে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫,৫০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৫৩,২৫০ টাকা। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বর্তমান ২৯,০০০ টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ৪৩,৫০০ টাকায়। নবম গ্রেডের প্রভাষকদের ২২,০০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৩,০০০ টাকা। অন্যদিকে দশম গ্রেডের বিএড-ধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬,০০০ টাকার মূল বেতন ৫০% বৃদ্ধি পেয়ে ২৪,০০০ টাকায় উন্নীত হবে। বর্তমানে তারা ১৫% বিশেষ সুবিধা পেলেও নতুন পে স্কেল চালু হলে সে সুবিধা আর থাকবে না। এদিকে স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সংসদে জামালপুর ৩ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি জানান, বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী জানান, নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে কাজ চলছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় অর্থ বাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন আয়োজনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। নতুন অর্থবছর শুরু হলে চূড়ান্ত তফসিল ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে বলেও মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন। অপরদিকে একনেকে ৭,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের সভায় ৭,০৩,৩৬,০০,০০০ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ৪,৫৩৬,১০,০০,০০০ টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে যোগ হবে ২,৪৬৭,২৬,০০,০০০ টাকা। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে নতুন ৩টি এবং সংশোধিত ২টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বিভিন্ন খাতে অবকাঠামোগত উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং কারিগরি শিক্ষার প্রসারকে কেন্দ্র করে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন শীর্ষক একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পটি দেশের শিল্পায়ন ত্বরান্বিত করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামোগত সহায়তা জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 3টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফেনী জেলার মুহুরী কোহোয়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার পুনর্বাসনের প্রথম পর্যায়। একই সঙ্গে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর ও কুমারখালী উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় একটি সংশোধিত প্রকল্প অনুমোদিত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধ, আর্থিক সেচ ব্যবস্থা উন্নয়ন এবং বন্যা ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের 3য় সংশোধিত প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি তৈরিতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 4টি প্রকল্প সম্পর্কে একনেকের সভায় অবহিত করা হয়, যেগুলো পূর্বে পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল ও কলেজ স্থাপন, শমশেরনগরে বিমান বাহিনীর শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডা ভিত্তিক প্রাক প্রাথমিক ও নৈতিক শিক্ষা কার্যক্রমের 4র্থ পর্যায়। সভায় উপস্থিত মন্ত্রীরা সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি, ব্যয় কাঠামো এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন এবং দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এবং সবশেষে থাকছে বাংলাদেশের রাজনীতিতে ভারত বাস্তবতা নাকি কল্পকথা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে একটি বেসরকারি টেলিভিশনের করা বিশ্লেষণাত্মক এক সংবাদ প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। প্রতিবেদনটির তথ্যগত ভিত্তি, উপসংহার কিংবা বিশ্লেষণ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই বিতর্কের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও সামনে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে ও রাষ্ট্র ব্যবস্থায় ভারতের প্রকৃত প্রভাব কতটুকু, আর ভারতের প্রভাব সম্পর্কে আমাদের কল্পনা কতটুকু? প্রশ্নটি কেবল সমসাময়িক রাজনীতির নয়, এটি মূলত ক্ষমতা, আধিপত্য এবং রাজনৈতিক মনস্তত্ত্বের প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আমাদের শেখায় যে ক্ষমতা কেবল সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা বা গোয়েন্দা নেটওয়ার্কের সমষ্টি নয়। ক্ষমতার একটি বড় অংশ নিহিত থাকে অন্যরা সেই ক্ষমতা সম্পর্কে কী কল্পনা করে তার মধ্যে। অনেক সময় একটি রাষ্ট্রের প্রকৃত সক্ষমতার চেয়েও তার সক্ষমতা সম্পর্কে প্রচলিত ধারণা বা কল্পনা বেশি কার্যকর রাজনৈতিক ফলাফল তৈরি করে। আন্তর্জাতিক রাজনীতিতে এই প্রক্রিয়াকে বিভিন্ন নামে ব্যাখ্যা করা হয়: পারসেপশন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক সিগন্যালিং, ডিটারেন্স, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিংবা ইম্পিরিয়াল প্রেস্টিজ। এই শব্দসমূহের মূল কথা একটাই: প্রতিপক্ষকে এমন একটি মানসিক অবস্থায় নিয়ে যাওয়া যেখানে সে আধিপত্যবাদী রাষ্ট্রের প্রকৃত শক্তির চেয়ে সেই রাষ্ট্রের শক্তি সম্পর্কে একটি কাল্পনিক ধারণা তৈরি করে। আধিপত্যের ভীতি তৈরির মাধ্যমে ক্ষুদ্র রাষ্ট্রের জনগণ ও সরকারের মনোজগতে এমন এক পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেন বনের বাঘ কামড়ায় না, মনের বাঘ কামড়ায়। স্বাধীনতার পর থেকেই দেশের রাজনীতিতে ভারতপন্থী ও ভারত বিরোধী বিভাজন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাষ্য হিসেবে উপস্থিত ছিল। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বা প্রতিপক্ষকে আক্রমণ করতে ভারতের প্রসঙ্গ ব্যবহার করেছে। ফলে ভারতকে ঘিরে একটি বাস্তব ভূরাজনৈতিক সম্পর্কের পাশাপাশি একটি রাজনৈতিক কল্পনাও গড়ে উঠেছে। ইতিহাসের বৃহৎ সাম্রাজ্যগুলো এই বাস্তবতাকে খুব ভালোভাবেই বুঝত। 19 শতকের ব্রিটিশ সাম্রাজ্যের কথা ধরা যাক। বাস্তবে ব্রিটিশ সামরিক বাহিনীর পক্ষে একই সময় পৃথিবীর প্রতিটি উপনিবেশে শক্তি প্রয়োগ করা সম্ভব ছিল না, কিন্তু তারা এমন একটি কাল্পনিক ভাবমূর্তি গড়ে তুলেছিল যে ব্রিটিশ কর্তৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ মানেই অনিবার্য শাস্তি। বহু উপনিবেশে ব্রিটিশ সেনাবাহিনীর প্রকৃত উপস্থিতির চেয়েও ব্রিটিশ শক্তি সম্পর্কে মানুষের বিশ্বাস বেশি কার্যকর ছিল। ইতিহাসবিদরা একে দ্য মিথ অফ অমনিপোটেন্স বলে বর্ণনা করেছেন। একই ঘটনা দেখা যায় ঠান্ডা যুদ্ধের সময়। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন শুধু অস্ত্র প্রতিযোগিতায় নয়, কাল্পনিক ভাবমূর্তি নির্মাণের প্রতিযোগিতায়ও লিপ্ত ছিল। মিসাইল গ্যাপ ও বম্বার গ্যাপ নিয়ে বিতর্কের ইতিহাস দেখায় যে অনেক সময় উভয় পক্ষই প্রতিপক্ষকে বাস্তবের চেয়ে বেশি শক্তিশালী হিসেবে প্রচার করত। এই অতিরঞ্জিত ধারণাই অস্ত্র প্রতিযোগিতা, কূটনৈতিক কৌশল এবং প্রতিপক্ষের আচরণ সামগ্রিকভাবে আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করেছিল। অর্থাৎ বাস্তব শক্তির পাশাপাশি শক্তির কাল্পনিক ধারণাও একটি কৌশলগত সম্পদ। প্রখ্যাত কৌশলবিদ থমাস শেলিং জুভি ডিটারেন্স থিওরিতে দেখিয়েছিলেন যে শক্তির সবচেয়ে কার্যকর ব্যবহার সবসময় শক্তি প্রয়োগ নয়, বরং শক্তি প্রয়োগের সম্ভাবনাকে বিশ্বাসযোগ্য করে তোলা বা শক্তির ভীতি ছড়ানো। প্রতিপক্ষ যদি বিশ্বাস করে যে আপনাকে চ্যালেঞ্জ করার মূল্য অনেক বেশি, তাহলে সে সংঘাতে যাওয়ার আগেই নিজের আচরণ পরিবর্তন করবে।
অর্থাৎ শক্তির একটি অংশ মানুষের কল্পনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। অন্যদিকে ইটালীয় চিন্তাবিদ অ্যান্টোনিও গ্র্যামসি হ্যাজেমেনি ধারণার মাধ্যমে দেখিয়েছিলেন যে আধিপত্যের সবচেয়ে স্থায়ী রূপ বল প্রয়োগের মাধ্যমে নয়, বরং সম্মতি এবং ধারণা ও বিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। মানুষ যখন কোনো শক্তির আধিপত্যকে স্বাভাবিক, অনিবার্য কিংবা অপরিবর্তনীয় বলে মেনে নিতে শুরু করে, তখন সেই আধিপত্য সবচেয়ে গভীরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের আলোচনায় এই তত্ত্বগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিতর্কের একটি বড় অংশ ভারতের বাস্তব কর্মকাণ্ড নিয়ে নয়, বরং ভারতের ক্ষমতা সম্পর্কে প্রচলিত ধারণা নিয়ে। ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি। অর্থনীতি, সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, কূটনৈতিক উপস্থিতি এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভারত এই অঞ্চলের অন্য রাষ্ট্রগুলোর তুলনায় অনেক বেশি প্রভাবশালী। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, আন্তঃসীমান্ত নদী, আঞ্চলিক যোগাযোগ এবং ঐতিহাসিক সংযোগ ভারতের প্রভাবকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অতিরঞ্জিত ধারণা বা কল্পনাগুলোই আমাদের রাজনৈতিক আচরণকে প্রভাবিত করে বা করছে। কোনো দল যদি বিশ্বাস করে যে ভারতের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সেই ধারণা বা বিশ্বাস তার সকৌশল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। আবার কোনো রাজনৈতিক কর্মী যদি মনে করেন যে ভারতের বিরোধিতা করা মানেই রাজনৈতিক ঝুঁকি, তাহলে সেটিও তার আচরণকে প্রভাবিত করবে। অর্থাৎ বাস্তব প্রভাবের পাশাপাশি প্রভাবের কাল্পনিক ধারণাও রাজনৈতিক বাস্তবতায় পরিণত হয়। সাম্প্রতিক ডিপ স্টেট বিতর্ক এই বাস্তবতাকে নতুন করে সামনে আনছে। বিতর্কিত প্রতিবেদনের তথ্যগত যথার্থতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু জনপরিসরে এর প্রতিক্রিয়া দেখায় যে বাংলাদেশের একটি অংশ ভারতের প্রভাবকে এমন এক সর্বব্যাপী শক্তি হিসেবে কল্পনা করে যা রাষ্ট্রের দৃশ্যমান কাঠামোর বাইরেও কার্যকর। অনেকে মনে করেন যে রাজনৈতিক ক্ষমতার আনুষ্ঠানিক কেন্দ্রের বাইরেও এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যাদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ধারণা বাস্তব হোক বা অতিরঞ্জিত, এটি নিজেই একটি রাজনৈতিক বাস্তবতা যা মানুষের রাজনৈতিক চিন্তা ও আচরণকে তা প্রভাবিত করে। আন্তর্জাতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হল সেলফ ফুলফিলিং প্রফেসি। যদি কোনো সমাজ দীর্ঘদিন ধরে বিশ্বাস করতে থাকে যে একটি শক্তিশালী রাষ্ট্র তার পরিবর্তিত ভবিষ্যৎ নির্ধারণ করে, তাহলে ধীরে ধীরে সেই বিশ্বাসই রাজনৈতিক সিদ্ধান্ত, কৌশল এবং জনমতকে প্রভাবিত করতে শুরু করে। তখন বাস্তব প্রভাবের পাশাপাশি কল্পিত প্রভাবও কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। যেমন দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের মধ্যে প্রচার করা হয়েছে যে 3 দিকে ভারত এবং একদিকে সমুদ্র বেষ্টিত দেশ হিসেবে ভারতের সাহায্য, সহযোগিতা ও আনুকূল্য ছাড়া এ দেশের টিকে থাকা সম্ভব নয়। তবে কখনোই বলা হয়নি যে বাংলাদেশ চাইলেই মুরগির গলা বা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কাটতে পারে এবং সমুদ্রে অপার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে। প্রশ্নটি প্রভাব আছে কি নেই সেটি নয়, বরং সেই প্রভাবের প্রকৃতি, সীমা ও কার্যকারিতা কি সেটি বোঝা। বলা হয়ে থাকে, যখন কোনো জাতি তার রাজনৈতিক সমস্যার ব্যাখ্যা ক্রমাগত বহিরাগত শক্তির মধ্যে খুঁজতে শুরু করে, তখন নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা কিংবা গণতান্ত্রিক ঘাটতির মতো অভ্যন্তরীণ কারণগুলো আড়ালে চলে যায়। রাজনৈতিক আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয়। ফলে বহিরাগত শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ যতটা বাড়ে, নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ততটাই কমে যায়। তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতের বাস্তব প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করাও সমানভাবে অযৌক্তিক। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে। প্রশ্নটি প্রভাব আছে কি নেই সেটি নয়, বরং সেই প্রভাবের প্রকৃতি, সীমা ও কার্যকারিতা কি সেটি বোঝা। বলা হয়ে থাকে, যখন কোনো জাতি তার রাজনৈতিক সমস্যার ব্যাখ্যা ক্রমাগত বহিরাগত শক্তির মধ্যে খুঁজতে শুরু করে, তখন নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা কিংবা গণতান্ত্রিক ঘাটতির মতো অভ্যন্তরীণ কারণগুলো আড়ালে চলে যায়। রাজনৈতিক আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয়। ফলে বহিরাগত শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ যতটা বাড়ে, নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ততটাই কমে যায়। তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতের বাস্তব প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করাও সমানভাবে অযৌক্তিক।
দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে। প্রশ্নটি প্রভাব আছে কি নেই সেটি নয়, বরং সেই প্রভাবের প্রকৃতি, সীমা ও কার্যকারিতা কি সেটি বোঝা। বলা হয়ে থাকে, যখন কোনো জাতি তার রাজনৈতিক সমস্যার ব্যাখ্যা ক্রমাগত বহিরাগত শক্তির মধ্যে খুঁজতে শুরু করে, তখন নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা কিংবা গণতান্ত্রিক ঘাটতির মতো অভ্যন্তরীণ কারণগুলো আড়ালে চলে যায়। রাজনৈতিক আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয়। ফলে বহিরাগত শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ যতটা বাড়ে, নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ততটাই কমে যায়। তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতের বাস্তব প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করাও সমানভাবে অযৌক্তিক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে। প্রশ্নটি প্রভাব আছে কি নেই সেটি নয়, বরং সেই প্রভাবের প্রকৃতি, সীমা ও কার্যকারিতা কি সেটি বোঝা। বলা হয়ে থাকে, যখন কোনো জাতি তার রাজনৈতিক সমস্যার ব্যাখ্যা ক্রমাগত বহিরাগত শক্তির মধ্যে খুঁজতে শুরু করে, তখন নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা কিংবা গণতান্ত্রিক ঘাটতির মতো অভ্যন্তরীণ কারণগুলো আড়ালে চলে যায়। রাজনৈতিক আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয়। ফলে বহিরাগত শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ যতটা বাড়ে, নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ততটাই কমে যায়। তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতের বাস্তব প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করাও সমানভাবে অযৌক্তিক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা পরিবেশকে প্রভাবিত করবে। প্রশ্নটি প্রভাব আছে কি নেই সেটি নয়, বরং সেই প্রভাবের প্রকৃতি, সীমা ও কার্যকারিতা কি সেটি বোঝা। বলা হয়ে থাকে, যখন কোনো জাতি তার রাজনৈতিক সমস্যার ব্যাখ্যা ক্রমাগত বহিরাগত শক্তির মধ্যে খুঁজতে শুরু করে, তখন নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা কিংবা গণতান্ত্রিক ঘাটতির মতো অভ্যন্তরীণ কারণগুলো আড়ালে চলে যায়। রাজনৈতিক আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয়। ফলে বহিরাগত শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ যতটা বাড়ে, নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস ততটাই কমে যায়। তবে কথা অবশ্যই বলতে হয় যে ভারতের বাস্তব প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করাও সমানভাবে অযৌক্তিক। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্র